শুধুমাত্র একটাই কথা, প্লিজ কেউ কাউকে ছেড়ে দেন না। আমরা লড়াই জিতবো, কোনো সন্দেহ নাই, আজকে আমরা জিতবো, কেউ ভয় পাবেন না। পতনের পরে অনেকে গেছে গণভবনে, অনেকে গেছে বঙ্গভবনে। আমি শাহবাগ থানার সামনে এই কাদার মধ্যে, ওই দিন বৃষ্টি ছিল সকালে, আমি কাদার সামনে অন্তত 40 মিনিট ঘুমাইছি। জুলাই আন্দোলনের ক্ষেত্রটা আসলে যখন হয়েছে, কোটা যখন চাকরিতে কোটার যে 2018 সালের যে আন্দোলন ছিল, সেই আন্দোলনে কোটার বাতিলের যে একটা পরিপত্র জারি করা হয়েছিল, সেই পরিপত্রটাকে বাতিল করে দিয়ে কোটাকে আবার যখন 5 জুন পুনর্বহাল করা হলো, তখনই আমরা চিন্তা ভাবনা করতেছিলাম যে এটা নিয়ে একটা আন্দোলনের দানা বিশ্ববিদ্যালয়গুলোতে বাঁধবে। তো একজন জেনারেল স্টুডেন্ট আন্দোলনটাকে যেভাবে ভাববে, একজন রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি হিসেবে আমি অবশ্যই এটাকে অন্য দৃষ্টিকোণ থেকে ভাববো। হাসিনা বাংলাদেশে যেভাবে তার গোড়াপত্তনটা ঘটিয়েছে, কিংবা যেভাবে সে তার চারদিক দিয়ে ম্যানেজ করে যেভাবে সে রাষ্ট্র ক্ষমতা দখল করেছে, তো সেই জায়গা থেকে হাসিনাকে একটা গণঅভ্যুত্থান ছাড়া এই স্বৈরাচারকে সরানো কোনোভাবেই সম্ভব ছিল না। তো 2018 সালের যে কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণ করার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে 7 জুন যে আমরা একটা বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা আমরা ছিলাম, তা আমরা আলাদা একটা প্ল্যাটফর্ম গঠন করি, কোটা আন্দোলন পর্যালোচনা নামে একটা মেসেঞ্জার গ্রুপের প্ল্যাটফর্ম আবিষ্কার করি। কারণ জেনারেল স্টুডেন্টদের সাথে কিংবা হচ্ছে যে যারা এখানে আন্দোলনে ছিল, মানে ডিরেক্ট ওপেন লিডে যারা ছিল, তাদের যে চিন্তাভাবনা, তাদের চিন্তাভাবনাদের সাথে চিন্তাভাবনার সাথে আমাদের চিন্তাভাবনাতে যথেষ্ট ফারাক ছিল। জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিনিধি হিসেবে এরা যেভাবে আন্দোলনে অংশগ্রহণ করতে পারতো, আমাদের এই আন্দোলনে অংশগ্রহণ করাটা সত্যিকার অর্থে অনেক বড় চ্যালেঞ্জ ছিল। কারণ যে কোনো মুহূর্তে আমাকে দেখিয়ে কিংবা আমাদেরকে দেখিয়ে আন্দোলনটাকে বিরোধী দলের ষড়যন্ত্র বলে একটা আমাদের বিরুদ্ধে মব তৈরি করার সম্ভাবনা ছিল, যার ফলশ্রুতিতে আমরা একটা আলাদা গ্রুপ ক্রিয়েট করি, যেখান থেকে আমরা পরিকল্পনা করি যে আমরা আমাদের টার্গেট, যদি ফ্যাসিস্টকে কোনোভাবে ভুল করানো যায়, আর সে যদি কোনো ভুল করে, সেই সুযোগটা যেন আমরা নিতে পারি। আর সেটা নিতে পারে একমাত্র রাজনৈতিক ছেলেরাই এই দুঃসাহসগুলো নিতে পারে। এখন সেই রাজনৈতিক ছেলেগুলোকে জেনারেলাইজেশন করতে হবে। সেক্ষেত্রে যারা জুনিয়র ছিল, প্রথমত আমরা জুনিয়রদেরকে জেনারেলাইজেশন করি। আমাদের প্রথম দিনেই টার্গেট ছিল, এক, জুনিয়রদেরকে আন্দোলনে জেনারেলাইজেশনের মধ্য দিয়ে জুনিয়রদেরকে তৈরি করা। দ্বিতীয়ত, ফ্যাসিস্ট যদি কোনো কারণে ভুল করে, সেই ভুলের সুযোগ নেওয়া অথবা ভুল করানোর জন্য প্ররোচিত করা। ঠিক ওইটার মহেন্দ্রক্ষণ ঘটেছিল 14 জুলাই রাতে, যখন হাসিনা বলল মুক্তিযোদ্ধার নাতিপুতিরা পাবে না, রাজাকারের নাতিপুতিরা পাবে। তখন তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার এই স্লোগান যখন আসলো, তখন পরক্ষণেই কিন্তু ফ্যাসিস্ট এটাকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করলো। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া হলে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক এবং এই জুলাই গণঅভ্যুত্থানের কিংবা জুলাই যে আন্দোলন ছিল প্রথম লেভেলে, প্রথম দিকে যে সমন্বয়ক কমিটি ছিল, সেই সমন্বয়ক কমিটির সহ সমন্বয়ক রিজভী আলম রাত 11:34 আমাদের যে গ্রুপটা, ওই গ্রুপে একটা স্লোগান লিখে দেয়, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, এই সংযুক্তিটা এখানে অ্যাড করে দেয়। পরবর্তীতে আমাদেরই জসিমউদ্দিন হলের ছাত্রদলের যে কর্মী সিফাত ইবনে আমিনের মাধ্যমে এই স্লোগানটাকে রাজু ভাস্কর্য থেকে তোলা হয়। পরবর্তীতে কিন্তু তার ইরাকি মাঠের বাসা তছনছ করা হয়েছে, তার এলাকার বাসাতে আপনার হচ্ছে যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ এবং পুলিশ গিয়ে হুমকি ধামকি দেওয়া হয়েছে, বাবা মাকে প্রেশারাইজ করা হয়েছে। তো এর মধ্য দিয়েই আন্দোলনটা ওই 14 তারিখ রাতে যে হাসিনাকে স্বৈরাচার শব্দে গোটা বাংলাদেশে প্রতিষ্ঠিত করা হয়েছিল, এর মধ্য দিয়ে গোটা বাংলাদেশে হাসিনাকে স্বৈরাচার শব্দে প্রতিষ্ঠিত করা হয়েছে। এই আন্দোলনটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গোটা বাংলাদেশে ছড়িয়ে যায় শুধুমাত্র একটা শব্দে, সেটা হচ্ছে স্বৈরাচার শব্দ, কারণ গোটা বাংলাদেশের মানুষের এই চাহিদাটা ছিল। তো আমার কাছে মনে হচ্ছে যে এই আন্দোলনটা 4 ভাগে ভাগ করা যায়। আমার যে দৃষ্টিভঙ্গিতে আমি আন্দোলনটা করেছি, 5 জুন থেকে 14 জুলাই রাত পর্যন্ত আমার টার্গেট ছিল আন্দোলনটাকে স্বৈরাচার বিরোধী আন্দোলনের একটা গোড়াপত্তন তৈরি করা। তো 14 তারিখ রাতে হাসিনাকে স্বৈরাচার শব্দে প্রতিষ্ঠিত করার মধ্য দিয়ে গোড়াপত্তন ঘটেছে হচ্ছে 5 জুন থেকে 14 জুলাই রাত পর্যন্ত। 15 জুলাই থেকে 18 জুলাই পর্যন্ত আন্দোলনকে এক দফার দিকে প্রভাবিত করুন, কারণ ওই মুহূর্তটাতে কিন্তু মোটামুটি সরকার থেকে শুরু করে সবাই বুঝে গিয়েছিল এখানে বিরোধী দলের যথেষ্ট এঙ্গেজমেন্ট এখানে আছে। এবং 16 জুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কিন্তু ওপেনলি ডিক্লারেশন দিয়েছেন, এই মুহূর্তে দেশ রক্ষা এবং মানুষ রক্ষার এই মুহূর্তে একমাত্র স্লোগান হবে দফা 1 দাবি এক্ষুনি হাসিনার পদত্যাগ। সুতরাং সেই দৃষ্টিভঙ্গিতে আমার মনে হয়েছে 15 জুলাই থেকে 18 জুলাই ছিল আন্দোলনকে এক দফায় প্রভাবিত করণের আন্দোলন।
19 জুলাই থেকে 2 আগস্ট পর্যন্ত এই সময়টা ছিল হচ্ছে যে আপনার আন্দোলনকে গণ অভ্যুত্থানের যে জোয়ার সৃষ্টি, কবি, সাহিত্যিক, সাংবাদিক, রেমিটেন্স যোদ্ধা, শিক্ষক, আপনার আইনজীবী, বুদ্ধিজীবী সামগ্রিকভাবে সকলে মাঠে নেমে পড়েছে। এটা গণ অভ্যুত্থানের জোয়ার সৃষ্টি। 3 তারিখ থেকে 5 আগস্ট পর্যন্ত এটা চূড়ান্ত এক দফা এবং পতন আন্দোলন হিসেবে আমার কাছে এটা মনে হয় আর কি। যেহেতু আন্দোলনটাকে পরিকল্পনার মধ্য দিয়ে করেছি, সুতরাং আমার কাছে এই 4টা ভাগে আমি এই অধ্যায়টাকে ভাগ করি আর কি, এই জুলাই গণ অভ্যুত্থানটাকে। 5 আগস্টে হচ্ছে যে আমি একটা ঢাকা মেডিকেলের নতুন বিল্ডিংয়ের পাদদেশে চাংখারপোলটা সেদিন ছিল পুরো ঢাকার নাভি। তো চাংখারপোলের মেসাকার পরিস্থিতিটা পরবর্তীতে পাবলিশড হয়েছে, এটা বিভিন্ন মিডিয়াতে আপনারা দেখেছেন। তো ঢাকা মেডিকেলে যখন 5 আগস্ট যখন সকাল 9টায় শহীদ মিনার থেকে ছত্রভঙ্গ করে দেওয়া হলো, তখন ম্যাক্সিমাম স্টুডেন্ট, ছাত্র জনতা কিন্তু ঢাকা মেডিকেলে গিয়ে অবস্থান নিয়েছে। তো ঢাকা মেডিকেলে অবস্থান নেওয়ার পর সবাই হচ্ছে ছত্রভঙ্গ পরিস্থিতির মধ্যে ছিল। তখন অলৌকিকভাবেই আমি আমার কাছে পাশে যারা ছিল তাদেরকে বললাম যে না, আমাদেরকে যে কোনো মূল্যে রাস্তায় নামতে হবে, হয় জীবন মরণের লড়াই এটা, আর বেঁচে থাকার তো সুযোগ নাই, হাসিনা থাকলেও তো বেঁচে থাকার সুযোগ নাই। তখন আমি বললাম যে এখান থেকে আমরা একটা বক্তৃতা রাখবো, বক্তৃতা রাখার পর এরপর আমরা মাঠে নামবো। তখন আমি যখন দাঁড়ায় বললাম, মানে মনের অজান্তেই কথাগুলো আসলে মুখ থেকে বেরিয়ে আসছে, এগুলো পরিকল্পিত কথা না। তখন আমি বললাম যে প্লিজ কেউ কাউকে ছেড়ে যায়েন না, আমরা আজকেই জিতবো, তবে কেউ ভয় পাবেন না। এই যে প্লিজ কেউ কাউকে ছেড়ে যায়েন না, আমরা আজকেই জিতবো, এই ডাক্তার যে আর্তনাদ, সেই আর্তনাদটা আসলে ওই দিন চাংখারপোলে যারা ছিল তথা ঢাকা মেডিকেলের নতুন বিল্ডিংয়ের পাদদেশে যারা ছিল, তারা ছাড়া এই ডাকের আবেগ, সেই আবেগটা বোঝার সক্ষমতা আসলে কারোরই আসলে নাই। যখন আমি এটা বলার পরে আমরা অনর্গল গুলি হচ্ছে, এর মাঝখানে আমরা মাঠে নামলাম, রাস্তায় নামার পর যে ছেলেটা আমার পাশে ছিল, আপনার মুন্সিগঞ্জ পৌর ছাত্রদলের সদস্য সচিব ছিল, তখনও তাকে আমি ছাত্রদল হিসেবে চিনি না, মানিক মিয়া সাহারি, এই সাহারিক ছেলেটা সর্বপ্রথম পুলিশের গুলির আঘাতে রাস্তায় লুটিয়ে পড়ে। এটা স্নাইপারের অ্যাটাক ছিল। তারপরে আরও 4 জন সেখানে, ওই যে যদি আর না ফিরি তবে গর্বিত হয়েও, জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই, ওই যে আনাসের যে চিঠি বাবা মার উদ্দেশ্যে লিখে আসছিল, সেই আনাসে কিন্তু সেখানেই শহীদ হয়। তো পরবর্তীতে এখানে 5 জন শহীদ হয়। তো শহীদ হওয়ার পরে এদেরকে হসপিটালাইজড করা হয়। হসপিটালাইজ করার পরে এখানে আমরা যে বিল্ডিং থেকে স্নাইপার অ্যাটাক হয়েছে, সেই বিল্ডিংয়ে আমরা ঢুকার চেষ্টা করি, কিন্তু ওই বিল্ডিংয়ের গেট তালা থাকার কারণে এখান থেকে আবার ব্যাক করি। ওই দিনের যে মোমেন্ট, এটাকে আসলে মানে বলে বোঝানোর মতো সুযোগ আলটিমেটলি আসলে নাই। আর হচ্ছে যে ওই দিনের চাংখারপোল শেষে আমরা আবার ওই যে সাংবাদিক সমিতির 2 জন সাংবাদিক ছিল, তাদের সাথে কথা বলে জানতে পারলাম পলাশী থেকে আবার একটা মিছিল হচ্ছে। চাংখারপোল শেষ করে আবার আমি ওই দিক দিয়ে ঘুরে পলাশী আসলাম। পলাশী এসে এখানে বিশাল একটা মিছিল ছিল, এই মিছিলটাকে নিয়ে আমরা শাহবাগে গেলাম। শাহবাগে যখন কারফিউ ভেঙে যখন আমরা শাহবাগ চত্বর অবস্থান নিয়ে স্লোগান ধরলাম, এই মুহূর্তে খবর হলো খুনি হাসিনা পালিয়ে গেল। ঠিক এর 20 মিনিট পরে আমাদের কাছে সংবাদ আসছে হাসিনা দেশে নাই, হেলিকপ্টারের কাছে হাসিনা ভারতে পালিয়ে গেছে। এই যে একটা উদযাপন, আমি সবসময় আমার জুনিয়রদেরকে বলতাম, কিংবা আমার আশেপাশে যারা ছিল তাদেরকে বলতাম, হাসিনা যেদিন চলে যাবে সেদিন রাজপথে আমি ঘুমাবো, এটা হবে আমার প্রধান কাজ। আমি পতনের পরে আমি রাজপথে ঘুমাবো। বিশ্বাস করেন, সেদিন পতনের পরে অনেকে গেছে গণভবনে, অনেকে গেছে বঙ্গভবনে, আমি শাহবাগ থানার সামনে এই কাদার মধ্যে, ওই দিন বৃষ্টি ছিল সকালে, আমি কাদার সামনে অন্তত 40 মিনিট ঘুমাইছি। সুতরাং এটা বলে বোঝানো যাবে না, কারণ এবার যদি হাসিনা না পড়তো তাহলে আমাদেরকে ব্রাশ ফায়ার করে ফেলতো, কারণ কোনো প্রশ্ন ছাড়া ব্রাশ ফায়ার করে ফেলতো। এই গোটা বাংলাদেশে হাসিনার গণ অভ্যুত্থান কেন্দ্রিক একমাত্র কোটা আন্দোলন পর্যালোচনা একমাত্র গ্রুপ ছিল, যে গ্রুপে 7 জুন থেকে হাসিনা পতনের পরিকল্পনা আমরা উচ্চারণ করেছি। কিভাবে হাসিনাকে পালানো যায়, কিভাবে আন্দোলনটাকে জেনারেলাইজেশন করে, আমাদের ছাত্র নেতাদেরকে জেনারেলাইজেশন করে আন্দোলনটাকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেওয়া যায়, এটা আমি আপনাকে বললে আপনি আশ্চর্য হবেন। আমিও, আমার কাছে এই প্রশ্নগুলোর উত্তর নাই, এটা কিভাবে হলো। কিন্তু যা পরিকল্পনা করেছি তাই হয়েছে। যদিও মিডিয়ার ফোকাসিংয়ের কারণে কিংবা হচ্ছে প্রপারলি আমরা এই তথ্যগুলো এভাবে উপস্থাপন না করার কারণে হয়তো এই জিনিসগুলো এখনো বিহাইন্ড দ্য সিনে রয়ে গেছে। বিশেষ করে কোটা পর্যালোচনা গ্রুপের টিমের মেম্বারদের ভূমিকা এই গণ অভ্যুত্থানে অনস্বীকার্য।